বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই এরই আপনাকে মধ্যে ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে না হলেও মোটামুটি নির্বাচনী কার্যক্রম চলছে, আপনি এই মুহূর্তে আপনার এলাকাতে অবস্থান করছেন। আমি যদি শুরুতে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি নিয়ে আপনাকে প্রশ্ন করি, যে পাবনার এই মুহূর্তের চিত্র কি, এবং সারা দেশে কম বেশি বিভিন্ন জায়গায় আহ যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি অবনতি ঘটছে, মাঝে মধ্যে আমরা রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছি। আপনার ওখানে কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। অনেকদিন পর আপনার মুখোমুখি হলাম। মাঝখানে আপনাকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল, দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারা নির্যাতনের যে কি কষ্ট সেটা আপনি সহ্য করে এসেছেন। আমি সেই সময় বারবার প্রতিবাদ করেছিলাম। যা হোক, এখন আপনি সুস্থ আছেন, নতুন করে কাজ শুরু করেছেন। কাজের লোক কাজ করেই যাবে, যতই কাজে আটকানো হোক না কেন। আমাদের পাবনা জেলাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা মোটামুটি ভালো, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখন তো কোনো আহ যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আয়ু আছে। ধর নির্বাচনটা ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি হলে আর কয়েকদিন পরে তাদের আয়ু শেষ হয়ে যাবে। অতএব তাদের কথা যে প্রশাসন যে খুব শোনে সব ক্ষেত্রে তেমনও না। আর দেশটা সবার, সবাই চালাচ্ছে, যে যে সব মনে করতেছে আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, এর অবস্থা। এমন আশঙ্কা নেই। যদিও একটা দল বলছেন যে ভোট দেউক বা না দিক, আমরাই রাষ্ট্রের ক্ষমতায় আসবো, আমরাই রাষ্ট্রের ক্ষমতায় আসবো, যাবো। এই সমস্ত অহমিকা বা এই সমস্ত কিছু কথাবার্তা, যে অরাজনৈতিক কথাবার্তা যে বক্তব্য দিচ্ছেন, এটাকে আমি বেশি আমলে নিতে চাই না। আপনি যে দলের কথা বলছেন, যে দলের পক্ষ থেকে ইঙ্গিত দিচ্ছেন, মানুষের মধ্যে অনেকেরই এমন ধারণা যে তারা গত 17 মাসে প্রশাসনের মধ্যে যে রদবদল হয়েছে, যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এইগুলো 70-80% সব তাদের লোক বসানো হয়েছে। এবং আমরা তো জানি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, এবং সেটি প্রশাসনিক পর্যায় থেকেই ঘটে। যদি সত্যি সত্যি সেই দল, আমি সরাসরি নামই বলছি যে জামায়াতের বিরুদ্ধে বিএনপির এরকম অনেক অভিযোগ অনেকের, বা সাধারণ মানুষের মধ্যে এরকম অনেকে বলেন যে প্রশাসন তারা অনেকখানি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে বা অনেকখানি সাজিয়ে নিয়েছে, সেই জায়গা থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, অথবা প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে কিনা, এ বিষয়েও আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমার এই বিষয়ে মন্তব্য যে আপনার কথার সাথে আমি দ্বিমত করবো না। প্রশাসনকে তারা ওখানে সাজিয়ে নিয়েছে। এত মানুষই যদি জামাত ইসলাম করতো বা জামাত সমর্থক হতো, তাহলে তো আওয়ামী লীগ দেশ চালাতে পারতো না, বা তাদের তো চাকরিতে রাখতো না। হঠাৎ করে তারা লুকিয়েছিল। আমাদের মূল রাজনীতি, তারা যেহেতু ইসলামিক দলও না, তারা তাদেরকে তো মানুষ হিসাবে আমি মনে করি না। মানুষটা এত অনৈতিক হতে পারে না। নিজের দলের আদর্শ বিসর্জন দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার স্বার্থে আরেকটা সংগঠনের ভিতরে ঢুকে হেলমেট পরে মানুষের উপর অত্যাচার করেছে, মিছিল করেছে, সকাল বিকাল শিবির দল ধরে ধরে নাস্তা কর, সেই তারাই হঠাৎ করে 5 তারিখের পর বলে ফেললো আমরা শিবিরের সভাপতি, শিবিরের সাধারণ সম্পাদক, তারা বলে উঠলো। এবং ওই ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে ওরা মিছিল করতো, ছাত্রলীগও ভেবে নিল যে এরাই আমাদের নিরাপত্তা দিতে পারবে। যে কারণে ওরা ওদের মিশে গেছে। কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে কোথাও গিয়ে শিবির হয়তো আওয়ামী লীগের ভিতরে কিছুটা ঢুকেছে, পরিপূর্ণ ঢুকে নাই, কিছু প্রশাসনে তারা ঢুকেছিল, আত্মগোপন হয়েছিল। এখন তারা দেখা যাচ্ছে অনেকে শিবির। কিন্তু আপনাকে একটা কথা বলে, যদি প্রশাসন যদি মনে করে থাকে যে যখন দলীয় সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন রাতের বেলা ভোট কেটে দিয়েছে, ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয়নি, একটা বড় একটা মিথ্যা মামলা দিয়ে, হ্যাঁ মামলা দিতে পারে, এখানেও মামলা দিতে পারে। কিন্তু দিন শেষে প্রশাসন যদি এইটাকে নিয়ে যদি মনে করে থাকে যে আহ জামাত ক্ষমতা যাবেই, অতএব আমরা যা ইচ্ছা তাই করলেও কোনো সমস্যা হবে না, আমাদের নিরাপত্তা জামাত দিবে, সেটা ভুল যেন এই ভুল তা না করে। জিয়া রহমানের প্রতি সেই শ্রদ্ধাটা ছিল। এদের প্রতি মানুষের মনে হচ্ছে ঘৃণা। এবং এরা ইতিমধ্যে যেসব কাজগুলি করছে, কথায় কথা বলতেছে যে, সেদিন একজন বলতে শুনলাম যে আপনি ভোটটা দিয়ে এসে যদি মারাও যান, আপনি নিশ্চিত বেহেশতে চলে যাবেন, আপনার জন্য আপনার জান্নাত ফয়সাল হয়ে গেল। তারপর বলছে যে এই এই যে সমস্ত মিথ্যাবাদী, জিয়া রহমান মিথ্যা কথা বলতেন না, বিএনপি মিথ্যা কথা বলেন না, মিথ্যা আশ্বাস দেয়নি,
টোটালি আপাত মস্তক এরা মিথ্যা কথা বলে, সকালে উঠেই এরা মিথ্যা কথা বলে। আমার মনে আছে আমি যখন 2015 সালে চ্যানেল 24 থেকে গ্রেপ্তার হলাম, আমার শেষ কথাটা ছিল যে আমরা আগে আমাদের আহ এরা আহ, আমাদের শিক্ষকরা, আমাদের মুরব্বীরা একটা কথা শেখাতো যে সকালবেলা উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু এখনকার সরকার সরকার প্রধান থেকে শুরু করে নেতা পাতি নেতারা বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিনই আমরা যেন চুরিদারি আর মিথ্যা কথাই বলি। কিন্তু দর্শক শ্রোতা, এখান থেকে হয়তো আমাকে জেলে দেওয়া হবে না, পরে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। এই জামাতে ইসলামের সকালবেলা নামাজ পড়েই এরা মিথ্যা কথা বলে। নামাজ পড়েই মানুষের কাছে গিয়ে বলে যে একটা বেহেশতে যদি যেতেই চান, দুনিয়াতে কষ্ট করলেনি, তাহলে জামাত ইসলামের একটা আপনার দাঁড়িপাল্লা ভোট দেন। এই যে মিথ্যা কথা। আওয়ামী লীগ তো বলতো আওয়ামী লীগের শাসন মানে কাল ধরে রাখার জন্য, কিন্তু এরা যে প্রতারণা করছে স্বয়ং আল্লাহর সাথে এরা প্রতারণা করতেছে, আল্লাহর সাথে শরীক করতেছে। বেহেশতে বেচা কেনা, কেউ বেহেশত থেকে বেচা কেনা যায়? তারা বলতেছে বাংলাদেশ হবে বেহেশত, জান্নাত বেচা কেনার বা জান্নাত দেওয়ার একটা টিকিট দেওয়া হয় বাংলাদেশ থেকে। এর নানান কথাবার্তা তারা বলছে। সূর্য নাকি তাদের জন্য দাঁড়িয়ে থাকবে, তাদের জন্য প্রাইমারি স্কুলে হাই স্কুল শিক্ষকরা কথা শুনবে, তাদের কথায় মামলা হবে, তাদের কথায় মামলা থেকে জামিন দেওয়া হবে। এই এত মিথ্যা কথা শুনতে শুনতে মানুষ এদেরকে ঘৃণা করা শুরু করেছে। এবং বাংলাদেশ যারা প্রকৃত ইসলামিক দল বা যারা ইসলাম ধর্ম অবলম্বী বিশ্বাস করে, যারা প্রকৃত আলেম, তারা প্রত্যেকে ব্যাখ্যা দিচ্ছে, সুন্দর ব্যাখ্যা দিচ্ছে যে এরা 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 মুনাফিক, এরা বিশ্বাসঘাতক, এদেরকে কাফের হিসেবে তারা তুলনা করতেছে। যদিও তারা বলে, আমরা বলতেছি না, তারা বলে দাঁড়িপাল্লা ভোট না দিলে নাকি মানুষ কাফের হয়ে যাবে। এই যে যে সমস্ত কথাবার্তা বলতে, সেই হিসাবে আওয়ামী লীগের এই সময় যদি মনে করেছিল, আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন সেই সময় যে বিএনপি 10টি আসন পাবে, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা গেল যে সেখানে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেল। আওয়ামী লীগে মাত্র আসন পেল, অল্প অল্প আসন পেল, 59টা কয়েকটা সিআরপিতে আসন পেল তারা। কিন্তু এই যে যে অবস্থা, জামাতের সাথে যদি আপনি বিএনপির দলের তুলনা করেন, তাহলে এটা বড় ভুল হবে, ভুল হবে, অবিচারও হবে। তাহলে জামাত হলো তাহলে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কেন ধারাবাহিকভাবে একের পর এক সব জায়গাতেই ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়? এবং আপনি নিজেও ছাত্র নেতা ছিলেন, তুখোর ছাত্র নেতা বলতে মানে আমরা 90-এর যে রাজপথ কাঁপানো আন্দোলন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন দেখেছি, তার অগ্রভাগে আপনি ছিলেন। সেই জায়গা থেকে নিশ্চয়ই ব্যাখ্যাটা আপনি ভালো করতে পারবেন যে কেন সারা না, দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কটিতে ছাত্র শিবিরের প্যানেল মানে একচ্ছত্র ভাবে বিজয় অর্জন করছে। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তো কোথাও যেতে নাই। ছাত্র শিবিরের নামে কোথাও প্যানেল দিয়েছে তারা? না, কোথাও তারাই ছাত্র তো শিবির করছে। নামে প্যানেল হ্যাঁ, দেয়নি। ছাত্র তারাই তো শিবিরের করছে, নামে তারা তারা যাই কোনো করুক। প্যানেল দেয়নি। এবং তারা কোথাও গিয়ে বলে নাই যে আমরা ইসলাম, আমরা জামাত ইসলামের অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে আপনাদের কাছে ভোট চাচ্ছি, আমরা নির্বাচিত হলে আমরা ইসলামে আইন প্রতিষ্ঠা করব, কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আমরা বন্ধুকে দেবো, বোরকা ছাড়া মানুষকে বিরতি দেবো না, ইসলামিক শাসন যেটা বলে একটা তারা বলছে না। তারা আরো অন্যান্য ছাত্রদেরকে সাথে করে নিয়ে, মানে এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিভিন্ন মতাবলম্বী, তাদেরকে নিয়ে তারা এখানে প্যানেল করেছে। আর তাদের বিজয়ের প্রথম চাবিকাঠি কোনটা? আপনার এই যে দীর্ঘ 15.5 বছর ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়তে ছিল না, ছাত্রলীগের নাই, সবকিছু চলে গেছে, সবকিছু চলে গেছে। ছাত্রলীগের হয়তো একটা বিশ্ববিদ্যালয় থেকে 100 জন বা 200 জন চলে গেছে, ছাত্রলীগের মতো 5,000 7,000 ছেলে ছাত্রলীগ করতো। এরা গেল কোথায়? এদেরকে আলাদা কোনো ভোট, এদেরকে আলাদা কোনো এরা প্রার্থী দিয়েছিল? না, দেয়নি। তারা ওই যে ছাত্র শিবির, সারা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ কোথাও ছাত্র শিবির নামে কোনোদিন কোন মিছিল করেনি। ছাত্রদল মিছিল করতে গিয়েছে, মার খেয়েছে, ক্যাম্পাস চালা হয়েছে, পরীক্ষা দিতে পারে না, ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। ছাত্র শিবিরের দু একজন চিহ্নিত চালাক, দু একটা মহল শিক্ষিত তাদের ছাত্রলীগের তারা তারা হয়েছে, আহত হয়েছে। তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজে ছাত্র শিবিরের নামে তারা কোনো মিছিল করেনি। টোটালি ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। প্রত্যেকের তো ভাই দেশের সাধারণ মানুষের সন্তান, তারা তারা চায় বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছি, ছাত্রলীগ লীগের ভয়ে যেন ছাত্র দল তারা পরীক্ষা দিতে পারে না, তাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে, লেখাপড়া শেষ না করেই
ক্যাম্পাসে যেতে পারতো না, পরীক্ষা দিয়ে যেতে পারতো না। আর এই ছাত্রলীগ এই ছাত্রলীগ সেখানে আহ, তারা সবাই ভাবতেছে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমরা এখান থেকে লেখাপড়া শেষ করে যাব, নিশ্চিন্তে নির্বিঘ্নে লেখাপড়া শেষ করে যাব। আমরা যদি এখন আমাদের ছাত্রলীগ বা আমাদের অন্য ছাত্র সংগঠনকে ভোট দিই, অন্য কোনো তো ছাত্র সংগঠন নেই, যে তাদেরকে তারা ভোট দিবে। যে কারণে যে কারণে এরা ছাত্র শিবিরকে এরা আশ্রয়স্থল মনে করেছে, কিন্তু তাদের ক্যাম্পাস জীবন শেষ করে যেতে হবে, এরা তাদের কাছে নিরাপদ মনে করতেছে। এরপরে আপনি দেখবেন সামনে যখন নির্বাচন হবে এটা কি এই এটা অবস্থা কি তখন থাকবে না। এটা কি এক ধরনের নিরাপত্তার কারণ কারণে, বলি, মানে এক ধরনের আরেকটা ভয় কারণ থেকে? আরেকটা কারণ বলি আরেকটা কারণ বলি যেমন আপনি দেখেন 72 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ হোসেন সেলিমের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন পুরো প্যানেল পেয়েছিল। তারপর 73 যখন নির্বাচন হলো, ছাত্র ইউনিয়ন তখন তৎকালীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্রুত প্যানেল দিয়েছিল। তারপরেও কিন্তু জাসদ ছাত্রলীগ সেই সময় কিন্তু জয়লাভ করতে গিয়েছিল, যে কারণে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিল। তার মানে কি জাসদ ছাত্রলীগ কি এত শক্তিশালী ছিল না? ওই যে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগের সন্তানরা তো বেশি পড়তো, পরিবারের সন্তানরা বেশি বেশি পড়তো না, তাদের সবাই মিলে তারা সেখানে জাসদ ছাত্রলীগকে ভোট দিয়েছিল। সারা বাংলাদেশ জাসদ ছাত্রলীগে একটা উন্মাদনা শুরু হয়েছিল। জামাত কোনোভাবেই ক্ষমতার বলয়ের বাইরে থাকতে চাচ্ছে না বা বাইরে যেতে চাইছে না, এমনটা অনেকে মনে করছেন, এবং সেই জায়গা থেকেই সম্ভবত একটি প্রস্তাব দিয়েছেন, যদিও জামাতের আমিরের ভাষায় এটি অন্যভাবে প্রস্তাবিত হয়েছে যে আগামী 5 বছর মিলেমিশে দেশ চালাতে চান তারা, এবং সেই জায়গা থেকে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব আগে ভাগেই দিয়ে রাখছে। তারেক রহমান সাহেবের কাছেও সম্ভবত দিয়েছে, সাংবাদিকদের কাছে জামাতের আমির সরাসরি বলেছেন যে তারা ক্ষমতায় গেলেও জাতীয় সরকার গঠন করবে, আর অন্য কেউ যদি আসে অর্থাৎ বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তাদের আহ্বান থাকবে জাতীয় সরকার গঠন, অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে সরকার থাকতে চায়। এখন যেমন সরকারের মধ্যে নানান ভাবে ক্ষমতার আহ স্বাদ লাভ করছে বা প্রভাব বিস্তার করছে সরকারের উপরে। আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা? বিএনপি আসলে যদি নির্বাচিত হয়, জামাতের সঙ্গে কোনো ধরনের জাতীয় সরকার গঠনের কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য বিএনপির আছে কিনা? আমি আপনাকে একটা পরিষ্কার একটা কথা বলি, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তো জামাত ক্ষমতার বাইরে যে থাকতে পারে না। কোন না কোন যখন যে সরকার, তখন সেই সরকারের সাথে তারা সম্পর্ক রেখেছে। তারা এরশাদ সরকারের সময় সম্পর্ক রেখেছে, এরশাদের নির্বাচন গিয়েছে, তারা বিএনপির সাথে সম্পর্ক রেখেছে, তারা বর্তমান সরকারের সাথে তারা সম্পর্ক রেখেছে। তাদের মূল উদ্দেশ্য যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া, ইসলামিক শাসন ব্যবস্থা, দিন দুনিয়া, মরলে গাজী, বাঁচলে শহীদ, এগুলো মিথ্যা স্লোগান। তারা ক্ষমতার বাইরে তারা কোনো সময় থাকতে চায় না, থাকতে পারেও না। তারা, তাদের তো নিজস্ব বলতে কিছু নেই, তারা অন্য উপরে ভর করে তারা চলতে চায়। জামাত এই যে ধরেন কতগুলো ইসলামিক দল টল নিয়ে তারা জোট গঠন করলো, তাদের এই দল জোট তো অশুভ জোট, শুভ জোট থাকে, সব দলই এখানে পর্যায়ে এখানে চলে এসেছে। আমি আপনাকে বলি, আমি সেই ব্যক্তি, এই স্বাধীনতা বিরোধীদের নিয়ে আমাদের দলের চেয়ারম্যান সাহেব পরিষ্কার করে বলেছেন যে যারা আন্দোলনে ছিল ওই সময়, যেমন আপনার মাহমুদুর মান্নারা বলেন বলেন বিভিন্ন জনাব সাকিব বলেন, আরো যারা ছিল সাইফুল হক বলেন, তারা আমাদের নেতা বলেছেন আমরা দল আল্লাহর রহমতে ক্ষমতা গেলে আমরা কিন্তু এই সরকারকে, সবাইকে নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনার জন্য আমরা একটা জাতীয় সরকারের মতো আমরা করবো। এখন জামাত যে সমস্ত কথা বিএনপির বিরুদ্ধে বলেছে, খালেদা জিয়া মারা গেছেন তার সম্বন্ধে বলেছেন, বলেছেন যে বিএনপি ক্ষমতায় ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত তারা চুরি করেছে, ক্ষমতা শরীরদের তারা ছিল, তারপরে এই কথা বলে। তারা জিয়া রহমানকে তাদের একশো বিবি বলে উনি ফ্যাসিস্ট জিয়া, তারেক রহমানকে বলে উনি চাঁদাবাজ তারেক, ম্যাডামকে বলে তুমি একটা কাতর সাতক্ষীরি, বেগম খালেদা জিয়া বিএনপি কে বলে সন্ত্রাসী সংগঠন। এমন কোন অপকর্ম নেই যা বলে বিএনপি কে ভোট দিলে তা কোনোভাবে জান্নাতি হবে না। এত অপকর্ম করার পর তারপর তো তাদের যে অপরাধ, অপরিসীম অপরাধ, অমার্জনীয় অপরাধ, তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতা বিরুদ্ধে করেছে। এই জামাতকে নিয়ে এই জামাতকে নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করে, আমি এক সর্বশেষ ব্যক্তি, আমি
আমার এলাকার জনগণের সাথে আলোচনা করে যদি এই রকম সরকার গঠন হয়, তখন আল্লাহ পাক হয়তো আমাকে 12 তারিখে নির্বাচিত করবেন, জাতীয় সংসদে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। আমি জামাতের সাথে জাতীয় সরকার গঠন হলে আমার এলাকার জনগণ যারা আমাকে ভোট দিয়ে পাঠাবেন, তাদের সাথে আমি আলাপ করে। মুশারফ ভাই, একটা জিনিস শুরুতে যেটা বলতে চাচ্ছি, আপনি নিজেও তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আমরা কিছুদিন আগে একটা বিভিন্ন রকম নির্বাচন এলেই তো বিভিন্ন রকম জরিপ হয়। এই জরিপ নিয়ে মানে কেউ যে খুব সিরিয়াস হয় তাও না, আবার লোকজন কিন্তু জরিপের যে যে আপনার ওদের যে ডাটাগুলো এগুলো নিয়ে আলোচনাও করে। তো রিসেন্ট যে আজকে যে জরিপটা মাত্র গতকালকে হলো, সেই জরিপটা করেছেন যে প্রতিষ্ঠানগুলো প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং নেরেটিভ, এই তিনটা আহ, সংগঠনের জরিপটা করেছেন, এবং এটাকে আপনার জরিপটাকে প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, IILD। তো এই জরিপটা নিয়ে আমার কাছে এই যাবতীয় যতগুলি জরিপ আমি দেখেছি তার মধ্যে এই জরিপটা আমার কাছে সবচেয়ে বেশি কনফিউজিং মনে হয়েছে। এখানে আমি দেখতে পেয়েছি তারা বলতে চাচ্ছে যে ওনারা ভোটারদের মধ্যে করেছেন কয়েক হাজার, প্রায় 20,000 ভোটারের সঙ্গে ওনারা কথা বলেছেন, এবং ওনারা দেখতে পেয়েছেন যে তারা কাকে ভোট দিতে চান এই প্রশ্ন করা হলে সেখানে উত্তর পেয়েছেন যে তারা বিএনপি কে ভোট দিতে চায় 34.7%, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় 33.6%। মানে পার্থক্যটা হচ্ছে 1.1%। আর জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি কে ভোট দিতে চায় 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় 3.1%। আর এর বাইরে প্রায় 17%-এর মতো মানুষ তারা ভোট কাকে দিবেন এখনো কিছু ঠিক করেননি, এ ধরনের একটা পাওয়া গেছে। তো এখানে আমি এর আগে কখনো এনসিপি এত ভোট পেতে যাচ্ছে এটা আমি কখনো দেখিনি। আবার এনসিপি ইসলামী আন্দোলনের চেয়েও ডাবলের মতো ভোট পাবে, এটাও আমার কাছে মানে অস্বাভাবিক মনে হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাকে সেই করছি, যে বিএনপি এবং জামাতে ইসলামী ভোটের পার্থক্য মানে এত নেক টু নেক ফাইট, আমার কাছে বুঝতে পারছি না। আপনার কি মনে হয় এটা দেখে? ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। আপনিও জানেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম জরিপগুলো ভোটের আগে যে হয় এগুলো একটু মতলবি জরিপ হয়। এই মতলবি জরিপ এর পেছনে অনেকগুলো উদ্দেশ্য থাকে। একবার ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল আপনি দেখবেন বলে দিল যে বাংলাদেশে 1.25 কোটি ভুয়া ভোটার আছে। আপনার মনে আছে নিশ্চয়ই কথাটা। জি 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 জি। তো 2006 সালের প্রেক্ষাপটে তখন এখন বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক, 1.40 কোটির উপর। 22 সালে 1.40 কোটি 1.40 লাখ লোক বিদেশে থাকতেন। তো এই কারেন্ট ইয়েটা নাই, ডাটাটা নাই। তো আপনি যদি দেখেন ওই সময়ের যে ডাটাটা, যে 1.40 লক্ষ 50 লক্ষ লোক যদি বিদেশ থাকে, তাহলে প্রথমত এই 50 লাখ লোক ছবি উঠাইতে না পারার কারণে, ছবি উঠে এবং উপস্থিত হইয়া থাম মানে এই আপনার টিপ দিতে না পারার কারণে তো তারা প্রথম বাদ পড়লো। গেল এক। ধরুন আপনার আমরা যারা এই আমাদের রুট যাদের শেকড় যাদের গ্রামে, আমাদের কিন্তু আত্মীয় স্বজন ভোটার লিস্ট যখন মাস্টার সাহেব করতে আসে, গ্রামের মাস্টার সাহেব, তখন মাসুদ কামালের নাম, মুশারফ ঠাকুরের নামটা দিয়ে দেয়। আবার ঢাকায় ধরুন আমরা ভোটার হয়েছে, এইরকম লোকজনের সংখ্যা আপনি দেখবেন। এবং ধরুন আপনি কিশোরগঞ্জ ইয়াতে ময়মনসিংহে আছে ভোট, মুক্তাগাছায় ভোট আছে, এইরকম লোকের সংখ্যাও নেহায়ত কম না। কারণ তারা মনে করতেন ভোটার লিস্টের নাম থাকা মানে তার যে এখানে বিষয় সম্পত্তি আছে এইটার একটা প্রমাণ। তো এই কারণে তো 2007 সালে যখন ভোটার ইয়ে হলো, এই যে ডাটাবেস করা হলো, তো এখানে প্রায় $83 মিলিয়ন খরচ করা হচ্ছে। তো $83 মিলিয়ন খরচ করে যে ভোটার ডাটাবেস হলো, তারা বললেন 1 কোটি ভোট এই ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ছিল। তো এখন এই যে জরিপটা, এখানে ভুয়া ভোট কোথায় পেলেন উনি? ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল
বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মাইল লাগানোর জন্য, মারামারিটা লাগানোর জন্য এটা 1 কোটি ভুয়া ভোট সে বইলা ছেড়ে দিল। আওয়ামী লীগ এটা নিয়ে খেলতে শুরু করলো এবং হুড়স্থুল, বা আপনি নিজেও জানেন। এখন আমি আপনাকে বলছি যে এইরকম যে জরিপগুলি একটা মতলবী জরিপ হয়, এবং আমার কাছে টোটালি এটা একটা মতলবী জরিপ মনে হচ্ছে। এবং আমি আপনাকে বলছি, আজকেও সকালে আমি কয়েক জায়গায় আলাপ করছি, যেমন ফরিদপুর সদরে আমি আজকে আলাপ করলাম যে কি অবস্থা ভোটের। তো ওরা বললো, ভাই কি বলে, ভোট কোথায়, ভোট কোথায়, কার সাথে ভোট হবে, ক্যান্ডিডেট কোথায়, 1। নাম্বার 2, আমি জামালপুর 1 দেওয়ানগঞ্জ আলাপ করলাম আমাদের সিনিয়র ফ্রেন্ড রশিদুজ্জামান মিল্লাত, পার্টির কোষাধ্যক্ষ, ওনার সাথে আলাপ করলাম। তো উনি বললো যে ঠাকুর ভাই, আমি করছি, জামাতে ইসলামের যারা ভোটার একেবারেই চিহ্নিত, এই জায়গাতেও আমি ওই যে নাম, ছবি এবং করছি, এই যে কি বলে ভোটার নাম্বার, এটা আরেকটা নতুন নাম্বার, ভোটার নাম্বার, এইটা দিয়ে একটা ছোট কার্ড বানাচ্ছি, এই যে ন্যাশনাল আইডি কার্ডের মতো, 1 পেজে 180 গ্রাম বোর্ডের মধ্যে এইটা দিয়া দিচ্ছি সবাইকে, যাতে টার্ন ওভারটা বেশি হয়। তো আমি বললাম যে আপনি এত নির্ভর, বলে ভাই আমার দরকার হচ্ছে ভোটার আশা, কত ভোট আসবে, যাতে 14 না হয়, যাতে 18 না হয়, যাতে 24 না হয়, আমি যাতে না হয়, বা রাতের ভোট কেউ যেন অতি উৎসাহী হয়ে না করে, এবং 14 যেন না হয়। আমি চাই একটা জেনুইন ভোটটা কত জেনুইন করা যায়। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি পাশ করি না করি এইটা, দিস ইজ নট চ্যালেঞ্জ এট অল। তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে কত ভোটারকে আমি টার্ন ওভার করাতে পারি, আসলে আমরা আনতে পারি, সেন্টারে আনতে পারি। তো বিএনপির ক্যান্ডিডেট যে বিভিন্ন জায়গায়, আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গায় আপনাকেও নাম্বার দিতে পারি অনেকগুলি, আমি অন্তত 50টা নাম্বার তো আমি দিতেই পারি, আপনি কথা বলে দেখতে পারেন। তারা সবাই ভোটের টার্ন ওভারের জন্য চিন্তা করছেন, ভোটের ইলেকশনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছেন, যে ইলেকশনের কোয়ালিটিটা যেন ইমপ্রুভ হয়, এবং এটা যেন ডক্টর ইউনূস সরকার যেন অন্তত বলতে পারে যে আমার সময় একটা মোটামুটি একটা জেনুইন নির্বাচন হয়। তো তাহলে আপনি এই যে এইখানে যে এই হিসাবটা দেওয়া হলো, এটা আপনার কাছে তেমন একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না? আমি আপনাকে বলি, এটা বাস্তবে মাঠের সাথে আদৌ কোনো এটার কোনো মিল নাই। মাঠের সাথে আমি আপনাকে বলি, হবিগঞ্জ হবিগঞ্জ 4 আসনের মধ্যে যে জামাত জোট 440,000 ভোট পেতে পারে, হাইয়েস্ট 440,000 ভোট পেতে পারে, এবং কোনো আসনে ধারে কাছেও প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না। তাহলে এই ধরনের যদি একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হয়, হ্যাঁ, তো সেই নির্বাচনটাকে আপনি মানে কিভাবে, মানে এটাকে তাহলে আপনার ভোটারই বা কিভাবে নিবে? ভোটাররা বলবে তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি যাবো কেন ভোট দিতে? তাহলে তো দিস এটা ইজ তো দ্য আমি কোয়েশ্চন, দাবির মতো আরেকটা নির্বাচন হয়ে যাবে না? দিস ইজ দ্য কোয়েশ্চন, দিস ইজ দ্য কোয়েশ্চন, যে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেটা আমরা যেটা হাক ডাক দেখি এই ফোনের মধ্যে, ফেসবুকে যে হাক ডাক দেখি, এই হাক ডাকটা আমি বেসিক্যালি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান ও তিনি চাচ্ছেন যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, একটা বিশাল পার্টিসিপেটরি নির্বাচনটা কত পার্টিসিপেটরি করা যায় এইটা। কিন্তু অন্যান্যরা শুধু দেখবেন আপনি 12 মিনিটের আপনার বা আধা ঘন্টা বক্তৃতা করছেন কোথাও। আমাদের যে জাতীয় কবিতা পরিষদের সাথে তারেক রহমান সাহেব, আমাদের পার্টির চেয়ারম্যান, উনি বক্তৃতা করছেন প্রায় অনেকক্ষণ। তো সেই ক্ষেত্রে ওনার একটা 30 সেকেন্ডের বক্তব্য কেটে তারা বললো যে মৌলবাদের অভয়ারণ্য যেন না হয় বাংলাদেশ, এটা দেখবে। তো এই নিয়ে এটা চালালো 3 দিন। আমি যে কোনো একটা জায়গায়, ধরুন একটা সেমিনারে সবাই বক্তৃতা করলাম, 15 মিনিট বক্তৃতা করছি, 12 মিনিট বক্তৃতা করছি, ওইখান থেকে 30 সেকেন্ড কেটে আমারে আপনারে বলবে যে মৌলবাদের দালাল, সরি দালাল, ইন্ডিয়ার দালাল, কখনো বলবে নাস্তিক, কখনো বলবে মুরতাদ, কত টাকা পাইছস ইন্ডিয়ার থেকে। এইসব যে কীর্তিকাণ্ডটা, এটা আওয়ামী লীগ আমলে কিন্তু এরকমটা ছিল না। আমি আপনাকে বলি, গত 10 বছরে 15 সাল থেকে আমি টক শো করি। তো এবং খুব সিরিয়াসলি করি হচ্ছে করোনার সময় থেকে। তো সেই সময়ে কখনোই কোনোদিন আমার ফোনের ইনবক্সে কোনোদিন গালিগালাজ করে নাই।
যে গেডি সিরা ফেলামো, এই করে ফেলামো। তো এই সব খয়ের খান দৈত্য নর শিকারিনী র পুলা, এইটা এইরকম গালি আমাকে ইনবক্সে কোনোদিন দেয় নাই। তো এখন এটা চলছে। এবং আমার কাছে খুব অ্যালার্মিংটা বিষয়টা হচ্ছে যে এই লোকগুলি একসময় মজলুম ছিল। আমরা তাদেরকে, আমি নিজে আহ পল্টনের ঠিকানা টাওয়ার আছে একটা, এইখান থেকে পুলিশ ধাওয়া করে একজন জামাতের কর্মীকে ছাদে নিয়ে গেছে। ছাদ থেকে তাকে ওইখানের বাড়ির যারা মালিক আছেন তারা বলছেন, আমার ফ্রেন্ড থাকতেন একজন, তারা বলছে যে পুলিশ ধাওয়াইয়া গেল উপরে, ছাদের উপরে, এবং একটা আওয়াজ হলো কিছুক্ষণ পরে। পুলিশ বলল ওই লোকটা 12 তলার উপর থেকে পুলিশের ভয়ে লাফ দিয়ে পড়ে মরে গেছে। আপনি এটা বিশ্বাস করেন কিনা? আমি যে বহুবার বলছি, বহু টেলিভিশনে, যে জামাত ইসলামের উপর এইরকম একটা নারকীয় হত্যাকাণ্ড পল্টনে, আমার বাসা পল্টনে ছিল যেহেতু, তো পল্টনে এটা হয়েছে ঠিকানা টাওয়ার থেকে। কিন্তু জামাতের একজনও, এই যে তাদের কর্মী যে পল্টন, পুরানা পল্টন ঠিকানা টাওয়ার থেকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছে, জামাতের কোনো নেতাকে কোথাও আমি অনলাইন, অফলাইন, অথবা টেলিভিশনে তো নাই, একটা ফেসবুকে বিবৃতিও দিতে দেখি নাই যে আমাদের অমুক কর্মীটাকে মেরে ফেলছে পুলিশ। বাট আমরা তখন তাদের পক্ষে কথা বলেছে। তো আজকে তারা যখন আমাদেরকে মেলাইন করে, আমাদেরকে শেমিং করে, আমাদেরকে বুলিং করে, ভাই রিয়েলি কষ্ট লাগে। আমি না হয় বুঝি যে ঠিক আছে, ইট ইজ অল রাইট, পলিটিক্স এটা হলো। আমার বউ বাচ্চা স্ত্রী সন্তান, তারা তো মনে করে যে রিয়েলি একটা প্রবলেম, কান্নাকাটি করে ইয়ে করে। তো এইটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্স একটা নিউ ফেনোমেনা, দেশের নিউ ফেনোমেনা। এই ফেনোমেনাটা বন্ধ হওয়া উচিত এবং সবার জন্যই উচিত। কারণ দিন তো একভাবে যাবে না, এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে। তো সেই দিনের জন্য তো প্রস্তুত থাকতে হবে সবাইকে। তার মানে আপনি বলতে যাচ্ছেন এই যে হাইপ গুলো উঠেছে, এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার জন্য এরকম হচ্ছে, সোশ্যাল মিডিয়া এগুলোকে একবারে একবারে প্রডিউস করছে। একবার সোশ্যাল মিডিয়ার কাজ কারবার, এটা বাস্তবে ফিল্ডের সাথে কোন যোগাযোগই নাই এটা। আচ্ছা, কিন্তু আরেকটা কথা, যদি নাই থাকে তাহলে আমরা যে আপনার এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে এগুলিতে কমপক্ষে 5টা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম জামাতের যে একচেটিয়া বিজয়, এটাকে তাহলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমি আপনাকে, মাসুদ ভাই, আমি আপনি তো আমাদের সমসাময়িক ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন পুরো 80-র দশক। তো 80-র দশকের পুরো সময়টাতেই আমরা যখন ছাত্র সংগঠন করছি তখন একভাবে ছিল। তারপরে ছাত্র সংগঠনগুলি বিবর্তিত হয় এবং গত 15 বছর বিএনপি যে আওয়ামী লীগের ঠেলায়, বিএনপির যে স্কুলিং ছিল ছাত্র সংগঠনের, স্কুলিং ছিল ছাত্রদল প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি, সমসাময়িক ছাত্রদল, তারপর ছাত্রদল যদি ওই সময় প্রতিষ্ঠিত না হতো তাইলে কি ছাত্রদলটা ঐতিহাসিক প্রতিষ্ঠিত হতো কিনা, এইরকম কোয়েশ্চেন। তারপর সমসাময়িক রাজনীতি, কারা কারা মারা গেল, এই সব গুলো নিয়ে একটা স্কুলিং হতো 1.5-2 ঘন্টার। তো এটা একবারই অ্যাবসেন্ট হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে কেউ রাজনীতি করতে পারলো না, আমাদের তো কেউ গুপ্ত রাজনীতি করে নাই। আওয়ামী লীগের একেবারেই ইয়ার নিচে, আঁচলের নিচে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে, নৌকা স্লোগান দিয়ে তো বিএনপির ছাত্র সংগঠনের কেউ স্লোগান রাজনীতি করে নাই। তো আপনি দেখবেন এরপরে আরো একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল জসিমউদ্দিন হলে, সূর্য সেন হলে যখন পোস্টার লাগাইতে গেছে বিএনপির, তখন তাদের পোস্টার ছিঁড়ে ফেলে তারা পাড়িয়েছে ছাত্রদলের কর্মীদের সামনে। তারপর তারা মক করে বলেছে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, এখন এই ইলেকশনটা যদি না হতো, ডাকসু নির্বাচনটা যদি না হতো, তাইলে এখনো ছাত্রদল ওইখানে মিছিল করতে পারতো না, ওইখানে পোস্টার লাগাতে পারতো না, বলতো যে লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারবো না। তো ডাকসুর মাধ্যমে এরা যে গুপ্ত সংগঠন ছিল, এটা তো অন্তত বের হয়ে এলো যে বাবা তুমি লেজুর ভিত্তি, তুমি জামাত ইসলামের, জামাতের শিবির, জামাতের তুমি লেজুর। তো এখন সে এটা বলতে পারে না। তো এইটা একটা কজ, একটা দৃশ্যমান কজ আমি বললাম। আরেকটা দৃশ্যমান, দুইটা দৃশ্যমান কজ গেল। আরেকটা দৃশ্যমান কজ যেটা দলের পক্ষ থেকে আমি না বলাটাই ভালো, কারণ এই দৃশ্যমান কজটা বলি,
অনেকে প্রচার করেছেন এইভাবে যে বিএনপি হবে সরকারি দল, বিএনপি হবে সরকারি দল, সরকারি দলের ছাত্র সংগঠন যদি ডাকসুতে থাকে তাইলে আবার গেস্ট রুম কালচার, এই রুম কালচার, ওই রুম কালচার, এগুলো সব ফেরত আসবে। তোমরা বিএনপি কে ছাড়া বিএনপির ছাত্র সংগঠন ছাড়া যারে খুশি ভোট দাও। কিছু ছাত্রছাত্রী এই অঙ্কটা গিলেছে। আমি আপনাকে বলছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককে জিজ্ঞেস কর, তারা বলছে যে এইরকম, যে এই অঙ্কটা দিয়েছে যে ভাই তোমরা যারে খুশি ভোট দাও, যারে